আজ আপনাদের জন্য রয়েছে দেবল দেববর্মার লেখা গল্প চন্দ্রবর্মার গুপ্তধন। সাহিত্যিক দেবল দেববর্মার আসল নাম অজিত চট্টোপাধ্যায়। বাবার বদলির চাকরির দরুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পড়াশুনো করতে হয়। বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে স্নাতক হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন, পরে বাণিজ্যকর দপ্তরের আধিকারিক হন। দেবল দেববর্মা ছদ্মনামে তার প্রকাশিত গ্রন্থ প্রায় 60-এর অধিক। তার রচিত একাধিক কাহিনী ও নাটক বেতার এবং দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র প্রলয়। কলেজের গেট থেকে বেরোনোর সময় প্রলয়ের চোখ পড়ে এক ভদ্রলোকের উপর। কাছে গিয়ে প্রলয় জানতে পারে তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে গবেষণা করছেন এবং এখন বাঁকুড়াতে এসেছেন রাজা চন্দ্রবর্মার গুপ্তধন খুঁজতে। কিন্তু তার জন্য দরকার একজন দক্ষ অ্যাথলিট। শুরু হয় প্রলয়ের নতুন অ্যাডভেঞ্চার। প্রলয় কি খুঁজে পাবে গুপ্তধন? শুরু হচ্ছে আজকের গল্প চন্দ্রবর্মার গুপ্তধন। গল্প পাঠে অরূপ কুমার দেব এবং গল্পের সূত্রধার শুভজিৎ ভট্টাচার্য। ভুজঙ্গধর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে বলল, মনে পড়ে না, মনে পড়ে না। আশ্চর্য, অথচ আপনার নারী নক্ষত্র চন্দ্রবর্মার গুপ্তধনের কথা সবই সে জানে। জামুরিয়া কলিয়ারিতে ওর আস্তানায় আপনি এক রাত্রি ছিলেন। চেষ্টা করে দেখুন, হয়তো এবার সব মনে পড়বে। তবু ভুজঙ্গধর মাথা নাড়ল। আপনি অস্বীকার করলেই তো সব হবে না। লোকটা আপনার নাম ধাম, বাঁকুড়ায় আসার উদ্দেশ্য, এমনকি গুপ্তধনের বিস্তারিত বিবরণ পর্যন্ত জানে। প্রলয় প্রায় জেরা করবার ঢঙে শুধল, লোকটার সঙ্গে আপনার কোনোদিন দেখা হয়নি? ভুজঙ্গধর হাসল। চিঠিটার ওপর আর একবার নজর বুলিয়ে চাপা গলায় বলল, লোকটার কি নাম দেখছো? হ্যাঁ, ওর নাম কৃতান্ত। কৃতান্ত মানে জানো? প্রলয় ও সত্যেন দুজনেই জিজ্ঞাসু চোখে তাকালো। ভুজঙ্গধর বলল, কৃতান্ত মানে যৌন। বছর 2 আগে তার সাক্ষাৎ পেলে কি তোমাদের সঙ্গে দেখা করতে পারতো? লোকটার নাম যৌন। ফের ভুজঙ্গের মুখের দিকে তাকিয়ে শুধল, একটা ব্যাপার কিন্তু আশ্চর্য লাগছে ভুজঙ্গদা, এত শার্প মেমোরি আপনার। ইতিহাসের সন, তারিখ, ঘটনা সব একেবারে কণ্ঠস্থ। তবু লোকটাকে কিছুতেই মনে পড়ল না আপনার, অথচ গুপ্তধনের লোভে ছায়ার মতো আপনার পিছনে এসে রয়েছে। ওই লোকটার কথা ছাড়ো। তাহলে কাল বাদে পরশু অর্থাৎ শনিবার সকালে আমরা রওনা হচ্ছি। 6:30 বাস, তাই তো? কিন্তু আমরা মিট করব কোথায়? এক মুহূর্ত চিন্তা করে ভুজঙ্গ ফের বলল, ভোরবেলা উদয়ন লজে চলে আসবো। লোকটা যদি দরজার বাইরে দাঁড়িয়ে কান পেতে আমাদের প্রোগ্রামের কথা শুনে থাকে? হ্যাঁ, তা শুনতে পারি। মানে মানে মনে হয় লোকটা আমাদের ফলো করে শুশুনিয়া পাহাড়ে যাবে। গেলে যাবে, আমরা ওকে বাধা দিতে পারবো না। তবে গুপ্তধনে পৌঁছাবার নকশাটা কিন্তু আমার কাছে, সেটি কিছুতেই হাতছাড়া করছি না। শোনো, ভোরবেলা তোমাদের উদয়ন লজে আসবার কোনো প্রয়োজন নেই, বরং সকাল 6টা নাগাদ বাস স্ট্যান্ডে চলে এসো। বাস স্ট্যান্ডে? হ্যাঁ, টিকিট ঘরটার বাঁ দিকে একটা দোকান আছে। ভিতরে গেলেই দেখতে পাবে এক কাপ চা নিয়ে একটা আধবুড়ো লোক কোণের দিকে বসে। আধবুড়ো লোক আবার কি? তীক্ষ্ণ দৃষ্টিতে ভুজঙ্গের মুখের দিকে তাকিয়ে প্রলয় বলল, আপনি ছদ্মবেশ নেবেন নাকি? ঠিক ধরেছো, ভেবে দেখলাম এছাড়া উপায় নেই। কৃতান্ত নিশ্চয়ই ভোরবেলা হোটেলের দরজার দিকে নজর রাখবে। জিনিসপত্র নেই বেরোতে দেখলেই সে বুঝতে পারবে যে শুশুনিয়া অভিযান শুরু হয়েছে। আর তুই যদি একটু ছদ্মবেশ নিই, তাহলে হয়তো চোখে ধুলো দিতে পারো। ছদ্মবেশের সাজ সরঞ্জাম এখন কোথায় পাবেন? না না, চিন্তা নেই, সরঞ্জাম আমার সঙ্গেই থাকে। ছদ্মবেশ নেওয়ার সরঞ্জাম আপনার সঙ্গেই থাকে? তাহলে আমরা উদয়ন লজে আসছি না, সকাল 6টা নাগাদ বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। হ্যাঁ,
টিকিট ঘরটার বাঁ দিকে চায়ের দোকানের কোণে আমাকে দেখতে পাবে। কিন্তু আমাদের সঙ্গে কি নিতে হবে সেটা তো জানলাম না। পকেট থেকে একটা কাগজ টেনে এনে ভুজঙ্গধর তার হাতে সমর্পণ করল। বলল, মোটামুটি এই জিনিসগুলো সঙ্গে নিলেই চলবে, তবে যদি প্রয়োজন মনে করো তাহলে দু একটা জিনিস জুড়ে দিও। শুধু মনে রাখো, পাহাড়ে উঠতে বোঝা যত হালকা হবে ততই ভালো। উদয়ন লজ থেকে বেরিয়ে দুজনে রাস্তায় নামলো। সাইকেলটা ভেতরে তালাবন্ধ ছিল। সত্যেন সেটা বাইরে নিয়ে এলো। প্রলয়কে সামনে নিয়ে এসে সাইকেলে উঠল। প্যাডেল করে খানিকটা এগিয়ে গিয়ে বলল, তুই যেন বড় গম্ভীর, কি ভাবছিস? হ্যাঁ, ভাবছি একটা ব্যাপার কিছুতেই পরিষ্কার হচ্ছে না, বুঝলি? কোন ব্যাপারটা? কয়েক সেকেন্ড চিন্তা করে প্রলয় বলল, ওর কি মনে হয় ভুজঙ্গদা সত্যিই ওই লোকটাকে চেনে না? তুই কৃতান্তের কথা বলছিস? বিহঙ্গবাবুর খোঁজে ভুজঙ্গদার কাছে যে এসেছিল? হ্যাঁ, চিঠিতে সে স্পষ্টই লিখেছে বছর 2 আগে সে জামুরিয়া কলিয়ারিতে ভুজঙ্গদা তার বাড়িতেই এক রাত্রের অতিথি ছিল। কিন্তু ভুজঙ্গদা যে বলল কোশমিনকালে ওই লোকটাকে সে দেখেনি, কথাটা আমার বিশ্বাস হয় না। আসলে চন্দ্রবর্মার গুপ্তধনের থেকে ওই ব্যাপারটা অনেক বেশি রহস্যময় হয়ে উঠেছে। আমি কোনো মত প্রকাশ করব না, তবে ভুজঙ্গকে চিনতে পারলেই ঘটনাটা স্বাভাবিক মনে হতো। সাইকেল বেশ স্পিডে চলছিল। বাঁকুড়া স্টেশন পিছনে ফেলে সত্যেন ভাদুলের রাস্তা ধরল। এদিকটা বেশ ফাঁকা। রাত 8টা বাজলেই পথঘাট শুনশান। আরও কিছু দূর গিয়ে সত্যেন হঠাৎ সাইকেল থেকে নেমে পড়ল। পা দুটো মাটিতে ঠেকিয়ে প্রলয় জিজ্ঞাসা করল, হঠাৎ থামলি যে? একটা রিক্সা বোধহয় আমাদের ফলো করে আসছে। রিক্সো? কোথায়? পিছনে তাকালেই দেখতে পাবো। ঘাড় ফিরিয়ে সত্যেন লক্ষ্য করল প্রায় ঝড়ের বেগে একটা নতুন রিক্সা তাদের পাশ কাটিয়ে সামনে বেরিয়ে গেল। আরোহীর আসনে একজন লোক বসে, আপাদমস্তক চাদরে ঢাকা, শুধু মুখটুকু খোলা, এক লহমায় দেখা। তবু প্রলয়ের সন্দেহ হলো কিছুক্ষণ আগে এই লোকটাই যেন ভুজঙ্গদার ঘরে এসেছিল। সত্যেন জিজ্ঞেস করল, রিক্সাতে ওই লোকটা কে বল দেখি? চিনতে পারিসনি? সত্যেন মাথা নেড়ে অগত্যা জানালো, লোকটাকে যেন কৃতান্ত বলে মনে হলো। কৃতান্ত? কি বলিস কি? একটা ঢোক গিলে সত্যেন বলল, মানে সেই বিহঙ্গবাবু? হ্যাঁ। সত্যেন প্যাডেলে চাপ দিয়ে সাইকেলে ফের গতি আনতে চেষ্টা করলো। বলল, চল তাহলে ব্যাটাকে ধরে ফেলি, রিক্সাটা নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি। হঠাৎ রাস্তার উপর একটা পাকানো কাগজের দিকে নজর পড়তেই প্রলয় ধীরে পায়ে সেদিকে এগিয়ে গেল। মাথা নিচু করে সেটি তুলে নিল, কিন্তু কাগজটা খুলতেই তার চোখ দুটি রীতিমতো গোল হয়ে উঠল। সত্যেন জিজ্ঞেস করল, কিরে, কাগজে কি লেখা আছে? একটা কবিতা। কবিতা? হ্যাঁ, মনে হয় এটা কৃতান্তবাবু লিখেছেন। হ্যাঁ, সর্পসহ বাস কেহ না করে ভুবনে, ফণিরে বিশ্বাস নাহি জানে সর্বজনে, অতএব 2 বন্ধু থেকো সাবধানে, ভুজঙ্গ ছোবল দিলে মারা যাবে প্রাণে। আশ্চর্য! কবিতার মানে কি? মানে তো সহজ, মানে হলো ভুজঙ্গদা সম্বন্ধে লোকটা আমাদের সাবধান হতে বলছে। দ্বিরুক্তি না করে সত্যেন বলল, চল দেখি, লোকটাকে পাকড়াও করি আগে। সাইকেল উঠে সত্যেন প্যাডেল জোরে চাপ দিয়ে চালাতে লাগলো। মিনিট 4-5 পরে দুজনেই লক্ষ্য করলো একটা ছোট চায়ের দোকানের সামনে নতুন রিক্সাটা দাঁড়িয়ে, আরোহী নিপাত্তা। খোঁজ করতে রিক্সা চালকের সন্ধান মিলল। দোকানে বসে সে আরাম করে চা খাচ্ছিল। সত্যেন তাকে ডেকে বাইরে নিয়ে এলো। জিজ্ঞেস করলো, যে লোকটাকে নিয়ে এলে সে গেল কোথায়? রিক্সাওয়ালা নিপাট ভালো মানুষ, সবারইকে নামিয়ে পয়সা বুঝে পেলেই খুশি।
সবারই কোথায় গেল কি করলো তাই নিয়ে সে মাথা কামায় না। চারপাশে তাকিয়ে ঈষৎ হেসে বলল, গাড়ি থেকে এখানে নেমে বাবু কোন দিকে চলে এসে গেল বলতে পারবো নাই। তবু সত্যেন জেরা করল, লোকটা কোথা থেকে উঠেছিল? এগে মেচানতলার কাছে উদয়ন হোটেলের সামনে থেকে। আশ্চর্য, আমরা তো ওখানেই ছিলাম, অথচ লোকটাকে দেখতে পাইনি। এতে আশ্চর্য হওয়ার কি আছে? হোটেলের কাছাকাছি কোথাও দাঁড়িয়ে কৃতান্ত আমাদের উপর নজর রাখছিল। সাইকেল নিয়ে বেরিয়ে আসতেই রিক্সাতে উঠে আমাদের ফলো করেছে। এগে খানিকটা যেতেই বাবু সাইকেলের পিছনে আমাকে ছুটতে বললে। আপনি যখন জোরে জানালেন আমিও তখন পাই পাই করে গাড়ি নিয়ে ছুটলাম। কিন্তু বাবুটি গেল কোথায়? এগে আমি বলতে পারবো নাই। একটা হতাশ ভঙ্গি করে প্রলয় বলল, না, লোকটা সত্যি বিহঙ্গ, যেন পাখির মতো ডানা মেলে উঠে গেল। কথা শেষ হতেই তাকে গম্ভীর এবং চিন্তিত দেখালো। সত্যেন জিজ্ঞেস করল, আকাশ পাতাল কত কি ভাবছিস বলতো? একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কি? কথার মাঝখানে ভুজঙ্গদা কেমন ফিক করে হাসে। ওর হাসিটার কি অর্থ এখনো বুঝতে পারিনি। হাসির আবার কি অর্থ হবে? ওটা ওর মুদ্রা দোষ। প্রলয় ছোট্ট জবাব দিল। কয়েক সেকেন্ড পরে বলল, কি জানি। আরও একটা কথা, ভুজঙ্গদা কেন বিহঙ্গবাবুকে চিনতে পারল না সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। হ্যাঁ, এটাও কেমন অদ্ভুত, তাই না? দুজনেই অনেকক্ষণ চুপ। তারপর সত্যেন জিজ্ঞেস করল, কিরে, ভুজঙ্গদার সঙ্গে গুপ্তধনের খোঁজে যাবি? কেন, তোর ভয় করছে বুঝি? না, মানে ঠিক ভয় নয়, তবে ব্যাপারটা যেন কেমন গোলমেলে আর জটিল মনে হচ্ছে। ওটা গোলমেলে কিংবা জটিল কোনোটাই নয়, বরং রহস্য বলতে পারিস। আর রহস্য আছে বলেই চন্দ্রবর্মার গুপ্তধন এখন আমাকে অনেক বেশি আকর্ষণ করছে। হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্রের একটা লেখা কবিতা শুনবি? কি কবিতা? আচ্ছা বলছি, শোন। যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, চাই কি? রোদ ওঠে না, জল পড়ে না, ভালো লাগে তাই কি? যে পথে নেই পিছলে পড়া, হোঁচট খাওয়া দুঃখ, গড়িয়ে যেতে সে পথে যে পায়ে মজা সে মুখ্যু। রাস্তা হোক না চড়াই ভাঙা, অনেক অনেক দূর আকাশে থাক ঝড় বৃষ্টি, আর কিছু রোদ্দুর তাতেই হবে তাইতে, চিবিয়ে খেতে হয় বলে যে আখ মিষ্টি সবার চাইতে। এক মুহূর্ত থামল প্রলয়, হেসে বলল, কিরে, এবার মনে সাহস পাচ্ছিস তো? গুপ্তধনের খোঁজে বেরোতে নিশ্চয়ই এখন আপত্তি নেই? না। ঘরের ভিতর একটা খুটখুট শব্দ হতেই ভুজঙ্গধরের তন্দ্রা কেটে গেল। রাত কত হবে কে জানে। হাত ঘড়িটা টেবিলের ওপর। শোবার আগে ওটা বালিশের নিচে রাখবে ভেবেছিল, কিন্তু শেষ মুহূর্তে আর মনে ছিল না। ঘরের মধ্যে একটা অল্প পাওয়ারের সবুজ বাতি জ্বলছিল, কিন্তু যে ঘরে ঢুকেছে সে ওটা প্রথমেই অফ করে দিতে ভুল করেনি। তাই বলে ঘরের ভিতর যে নিশ্ছিদ্র অন্ধকার তাও নয়। একটা পেন্সিল টর্চের রশ্মি ইতস্তত এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আলোটা সরু অথচ তীব্র। বুঝতে অসুবিধা নেই আগন্তুক কি যেন একটা বস্তু আঁতি পাঁতি করে খুঁজছে। পিটপিট করে তাকিয়ে তার যেন মনে হলো লোকটা একটা বীভৎস মুখোশ পড়ে রয়েছে। ভুজঙ্গধরের চোখে আজ প্রথমে ঘুম আসছিল না। সে নিজেই জেগে থাকতে চেয়েছিল, অথচ শেষ রাত্রিরে আসানসোল স্টেশনে এসে ট্রেন ধরতে হয়েছে। তাই চটজলদি চোখ দুটো ঘুমে জড়িয়ে আসবার কথা। কিন্তু ওই যে বিহঙ্গবাবু নামে লোকটা হঠাৎ তার ঘরে ঢুকে কি যে সব বলে গেল, তাতেই সমস্ত চিন্তাভাবনা ওলট পালট। তারপর আসানসোল স্টেশনে সেই ছায়ামূর্তির আবির্ভাব। সবচেয়ে আশ্চর্যের কথা,
লোকটা তার নাড়ি নক্ষত্র ঠিকুজি কুলুজি সবই জানে। এমনকি শুশুনিয়া পাহাড়ে চন্দ্রবর্মার গুপ্তধনের সন্ধানে সে যে বাঁকুড়া এসেছে কেমন করে না জানি সেটাও লোকটা টের পেয়ে গেছে। অথচ ওই মানুষটাকে সে কোশমিনকালেও দেখেছে বলে মনে পড়ে না। কিন্তু দেখা যে হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই, নইলে লোকটা তার বৃত্তান্ত কেমন করে জানল? তবে বিহঙ্গবাবু যে তাকে আসানসোল থেকে ফলো করছে এ কথা একটা দুধের বাচ্চাও বলে দিতে পারে। ঘরের মধ্যে একজন চলাফেরা করছে জেনেও ভুজঙ্গধর বিছানার ওপর মরার মতো শুয়ে রইল। পেন্সিল টর্চের আলোতে ইতিমধ্যে দু একবার তার মুখের ওপর আলো পড়েছে। কামরার লোক যে ঘুমে বেহুঁশ সেটা বুঝতে পেরে আগন্তুক এখন নিশ্চিন্ত, নির্ভাবনায় তার ঈপ্সিত বস্তুটির খোঁজ করছে। ভুজঙ্গধর একবার ভাবল, তড়াক করে বিছানা থেকে নেমে লোকটাকে পিছন থেকে জাপটে ধরে, কিন্তু বিশেষ কারণেই সেটা উচিত হবে বলে মনে হলো না। প্রথমত লোকটার সঙ্গে নিশ্চয় ধারালো অস্ত্র আছে। অন্ধকারে লক্ষ্যভ্রষ্ট হলে তার শানিত ছুরি কাটা ব্যবহার করতে সে দ্বিধা করবে না। তাছাড়া লোকটা যা খুঁজছে সেটা যাতে সহজেই পায় ভুজঙ্গ তার ব্যবস্থা আগেই সম্পূর্ণ করে রেখেছে। সুতরাং লোকটা তার উদ্দেশ্য সিদ্ধ করে ঘর থেকে বেরোবে এবং তারপরই ভুজঙ্গ বিছানা থেকে নামবে। বেশিক্ষণ নয়, মিনিট 5 বাদেই লোকটা যা খুঁজছিল তা পেয়ে গেল। ভুজঙ্গধর লক্ষ্য করল সে পা টিপে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। লোকটা যাবার মিনিট 10 পরে ভুজঙ্গধর বিছানা থেকে নামল। প্রথমে দরজার ছিটকিনিটা ভালো করে লাগিয়ে দিল, তারপর টর্চের আলো ফেলে সমস্ত ঘরটা দ্রুত পর্যবেক্ষণ করে নিল। হ্যাঁ, লোকটা যে বস্তুটির সন্ধানে গভীর নিশীথে এই ঘরে হানা দিয়েছিল তা সে নিয়ে গেছে। ভুজঙ্গধর এবার নিশ্চিন্ত হলো। দরজার ছিটকিনিটা আর একবার পরীক্ষা করে সে বিছানার দিকে এগিয়ে গেল। হঠাৎ খাটের পায়ার কাছে একটা দলা পাকানো কাগজ গোছের কিছু পড়ে থাকতে দেখে সে রীতিমতো অবাক হলো। টর্চের আলো ফেলে কাগজটা দ্রুত পড়ে দেখল, না, কোনো চিঠি নয়, শুধু কাগজের ওপর লাল পেন্সিলে কেউ একটা ভয়ঙ্কর মূর্তি এঁকেছে। তার হাতে উদ্যত ছুরিকা, ছবির নিচে বড় বড় অক্ষরে লেখা সাবধান। কাগজটা হাতে নিয়ে অনেকক্ষণ চিন্তিত মুখে বসে রইল ভুজঙ্গধর। না, ব্যাপারটা ক্রমেই বেশ জটিল হয়ে উঠছে। যে লোকটা তার পিছু নিয়েছে সে ইতিমধ্যেই আটঘাট বেঁধে কাজে নেমে পড়েছে। প্রথমে ভয় দেখিয়ে তাকে গুপ্তধন উদ্ধারের প্রচেষ্টা থেকে নিবৃত্ত করতে চাইল। এতে যদি কাজ না হয় তাহলে ওই শানিত ছুরিকা যে ভুজঙ্গের জন্য তৈরি হয়ে আছে তা জানিয়ে দিতে দ্বিধা করেনি। ভুজঙ্গের ঘুম ভাঙল একটু বেলায়। শরীরটা এখন শিথিল, মনে হলো রাত্রিরে কেউ যেন তার বল হরণ করে নিয়ে গেছে। তবু সমস্ত অবসাদকে ঝেড়ে ফেলে ভুজঙ্গ উঠে বসল। গতকাল রাত্রিরের ঘটনা মনে হতেই সে আবার চিন্তিত হলো। তারপর মুখ হাত ধুয়ে প্রথমেই হোটেলের ম্যানেজারকে ডেকে পাঠালো। রীতিমতো অনাস্থার সুরে বলল, জানেন, গতকাল রাত্রিরে এই ঘরে চোর এসেছিল। চোর? বলেন কি স্যার? তাই কখনো সম্ভব? ম্যানেজার হোটেলের নিরাপত্তার সাফাই গাইল। সম্ভব নয় মানে? আমি কি তাহলে মিথ্যে কথা বলছি? না মানে তা নয়, কিন্তু চোর আসবে কোথা দিয়ে? 3 তলার উপরে ঘর, দক্ষিণের জানলার কাছে অবশ্য একটা রেন পাইপ আছে, কিন্তু কেউ যদি সেটা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে তাহলে নাইট গার্ডের চোখে তা নিশ্চয়ই পড়বে। কিন্তু গতকাল রাত্রিরে চোর যে আমার ঘরে ঢুকেছিল সেটা তো মিথ্যে নয়। কিন্তু স্যার, চোর ঢুকলো কোথা দিয়ে? রাত্রিরে ঘরের দরজায় ছিটকিনি তুলে দিয়েছিলেন তো? সেটা মনে নেই। তখন বিছানায় শুয়ে পড়েছি, একটা ম্যাগাজিনের পাতায় চোখ রাখছিলাম। তারপর দরজায় ছিটকিনিটা লাগিয়েছি কিনা খেয়ালও নেই। সকালে ঘুম থেকে উঠে কি দেখলেন? দরজা খোলা? তবে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় চোর কপাটটা টেনে নিয়ে যেতে কিন্তু ভোলেনি। আপনার কি জিনিসপত্র চুরি গেছে স্যার? টাকা পয়সা, হাত ঘড়ি, আংটি, বোতাম? হ্যাঁ, সামান্য কিছু গেছে বই কি, তবে তার মধ্যে আবার একটা দামি জিনিস। দামি জিনিস মানে? হীরের আংটি না ফরেন ক্যামেরা স্যার?
কথাটা মুখ ফুসকে বেরিয়ে যেতেই ভুজঙ্গ সংযত হলো। এই নিয়ে আপনি আর পাঁচ কান করবেন না, তাহলে হোটেল শুদ্ধ লোক আমাকে নানা প্রশ্ন করে জ্বালিয়ে মারবে। কিন্তু স্যার, পুলিশে একটা খবর দেবেন না? একটি দামি জিনিস খোয়া গেছে বলছেন। ভুজঙ্গধর মাথা নাড়ল, বলল, পুলিশ? কি যে বলেন মশাই, কথায় আছে বাঘে ছুলে 18 ঘা, আর থানা পুলিশ করা মানে প্রাণান্ত অবস্থা। শরীরকে ব্যস্ত করে কি লাভ হবে বলুন? তা ঠিক, এর আগেও একবার চুরি হয়েছিল হোটেলে, পুলিশ তার কোনো কিনারা করতে পারেনি। তবেই বলুন, বরং আপনার নাইট গার্ডদের এদিকটা একটু নজর রাখতে হবে, সেটা বলে দিন, বিশেষ করে রাত্রির বেলায়, তাহলেই চলবে। বেলা 3টে নাগাদ প্রলয় এসে হাজির। দরজা খুলেই ভুজঙ্গধর একগাল হাসল, খুশির সুরে জানালো, ওই কথাটা কেন আপনার মনে হলো তা আন্দাজ করতে পারি। তাই নাকি? কেন বলো তো? আমার ধারণা গতকাল রাত্রিরে নতুন কোনো ঘটনা ঘটেছে, যা আমাকে জানাবার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। কারেক্ট। আর কিছু অনুমান করতে পারো? কথা শেষ হতেই প্রলয় কি যেন ভাবল। কয়েক সেকেন্ড পরে সে আবার বলল, হ্যাঁ, ঘটনা যাই হোক, তার জন্য আপনি আদৌ আপসেট হননি, বরং খুশিই হয়েছেন। ভেরি কারেক্ট। না, তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। ইউ আর রিয়েলি ইন্টেলিজেন্ট। ঘরের মধ্যে ঢুকে প্রলয় জিজ্ঞাসা করল, কিন্তু ঘটনাটা কি? গতকাল রাত্রিরে এই ঘরে চোর এসেছিল নাকি? চোর এসেছিল? কিন্তু চোর আসবে কেমন করে? ঘরের দরজা যদি বন্ধ থাকে? চোর কেমন করে ঢুকলো সেটা তুমি আন্দাজ করো। প্রলয় ঘরের ভিতর আর একবার তীক্ষ্ণ নজর বুলিয়ে নিল, তারপর টেবিলে একটা ছোট্ট চাপড় মেরে বলল, বুঝেছি, রাত্রিরে দরজার ছিটকানিটা আপনি দেননি। দিনই মানে ভুলে গিয়েছিলাম, তাই তো? না ভুজঙ্গদা, ঘরের ছিটকানিটা বোধহয় আপনি ইচ্ছে করেই দেননি। কি যে বলো তুমি, তাতে আমার কি লাভ? লাভ নিশ্চয়ই আছে। সম্ভবত চোরকে আপনি ধোঁকা দিতে চেয়েছেন, নিঃশব্দে ঘরে ঢুকে মূল্যবান বস্তুটি যাতে সে সহজেই হাতিয়ে নিতে পারে। মূল্যবান জিনিস খোয়া গেলে তো আমারই ক্ষতি। আসল জিনিস তো আর খোয়া যায়নি, সেই নকল জিনিসটা নিয়েই কৃতান্ত চম্পট দিয়েছে। তার ফলটা কি হবে বলতে পারো? কি আবার হবে? নকল কিংবা আসল যাই হোক, নকশাটা নিয়ে কৃতান্ত এবার গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়বেই। কিন্তু শেষে যখন বুঝবে যে আপনি তাকে বোকা বানিয়ে ছেড়েছেন, তখন তো রাগে গড়গড় করতে করতে সেই আপনার কাছেই ফিরে আসবে। টেবিলের ড্রয়ার থেকে সে দলা পাকানো কাগজটা বের করে ভুজঙ্গ বলল, এই দেখো, কৃতান্ত আমাকে শাসিয়ে গেছে। উদ্যত ছুরিকার ওপর এক নজর বুলিয়ে প্রলয় বলল, এত ভয় পেলে চলবে কেন? গুপ্তধনের সন্ধানে কৃতান্ত যখন নেমে পড়েছে, তখন তার পথের কাঁটা সে সরিয়ে ফেলতে চাইবেই। লোকটা যে কেমন করে গুপ্তধনের সন্ধান পেয়ে গেল তা আমি ভেবে পাচ্ছি না। ওই প্রশ্নটা তো আমিও করতে পারি। লোকটা বিহঙ্গবাবু সেজে আবুজঙ্গপনার সঙ্গে দেখা করে চলে যাওয়ার পর একটা চিঠি রেখে যায়। তাতে স্পষ্ট জানিয়েছে যে জামুরিয়া কলিয়ারিতে এক রাত্রির আপনি তার অতিথি ছিলেন, অথচ আপনি বলছেন যে কৃতান্তকে কোশমিন কালেও দেখেননি। তুমি বিশ্বাস করো, প্রলয় জামুরিয়া কলিয়ারিতে আমার জীবনে কোনোদিন পা বানায়নি, তো কৃতান্তকে চিনব কেমন করে? সে যাই হোক, কাল সকালে তো আমাদের অ্যাডভেঞ্চার শুরু হবে। তার নড়চড় নেই, কারণ কৃতান্ত যদি ইতিমধ্যে গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ে থাকে, তাহলে সেই ভুল ভাঙতে আর বেশি দেরি হবে না। কিন্তু ভুজঙ্গধরের চোখে মুখে চিন্তার রেখা ফুটে উঠল। সে বোধহয় কৃতান্তের কথাই ভাবছিল। লোকটা কে, কেমন করে তার সম্বন্ধে এত খবর সংগ্রহ করলো, তাই সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। বাস স্ট্যান্ডের সেই চায়ের দোকানটার পিছনের দিকে একটা আধবুড়ো লোক বসে। দরজা থেকে উঁকি মেরে সত্যেন প্রথমে চিনতে পারেনি। মাথার চুল সাদা কালোয় মেশা, ভোজপুরি দারোয়ানের মতো গোঁফ, বাঁ চোখের নিচে একটা বড় আঁচিল,
দূর থেকে লক্ষ্য করে প্রলয় বলল, চিনতে পারলি না? ওই তো ভুজঙ্গদা। চায়ের কাপে চুমুক দেওয়ার আগে ফিক করে হাসলো। তোর চোখ দুটো রিয়েলি মাইক্রোস্কোপ, এত দূর থেকে সব নজরে আসে। হ্যাঁ, ঘরে ঢুকে প্রলয় বলল, চেনা শক্ত। চা সুন্দর একখানা মেকআপ নিয়েছে। বিহঙ্গবাবুর ক্ষমতা নেই ভুজঙ্গদার ছদ্মবেশ ধরতে পারে। প্রলয় আর সত্যেনকে দেখে টেবিল ছেড়ে ভুজঙ্গধর কাছে এসে বলল, তোমরা বাসে উঠে বসো, আমি ঠিক সময় হাজির হব। দ্বিরুক্তি না করে প্রলয় দোকান থেকে বেরিয়ে গেল। পিছনে সত্যেন। শুশুনিয়াগামী বাসটা তখনও ফাঁকা। অল্প কয়েকজন উঠেছে। অবশ্য বাস ছাড়তে আরও মিনিট 15 দেরি। ইতিমধ্যে লোক হবে। সিটে বসে সত্যেন বলল, ভুজঙ্গদা, চা খাওয়া এখনো হলো না? এরপর তো জুড়িয়ে জল হয়ে যাবে। আমার ধারণা ভুজঙ্গদা শেষ মুহূর্তে বাসে উঠবে। কেন? গাড়িতে বসে থাকলেও কারো চোখ পড়তে পারে। ছদ্মবেশ ধারণ করলেও ভাবভঙ্গি তো আর বদলায় না। ঠিক তাই ঘটল। বাসটা প্রায় স্টার্ট নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে চায়ের দোকান থেকে বেরিয়ে দ্রুত পায়ে ভুজঙ্গধর পাদানিতে উঠল। সত্যেন একটা জায়গা রেখেছিল। কোনো দিকে না তাকিয়ে সেই সিটে চুপ করে বসে পড়ল। বাস ছুটে চলল। দুপাশে তরঙ্গায়িত প্রান্তর, উঁচু নিচু ঢেউ খেলানো জমি। শুশুনিয়া পাহাড়টা এখন স্পষ্ট দেখাচ্ছে। আর 1.25 ঘন্টা বাদে তারা ওই পাহাড়টার কাছে গিয়ে পৌঁছবে। ঘাড় ফিরিয়ে প্রলয় একবার অন্য যাত্রীদের লক্ষ্য করল। সাধারণ লোক সব, হয়তো ছাতনা কিংবা আরও কাছাকাছি গ্রামে বাড়ি। মার্চের মাঝামাঝি। এসব অঞ্চলে এখন দিনে গরম, আবার শেষ রাত্রিরে বেশ ঠান্ডা। ভোরের দিকেও তার জের চলে। অনেকেই চাদর মুড়ি দিয়ে বাসে উঠেছিল। এখন উজ্জ্বল রোদে তারা স্বচ্ছন্দ, ঈষৎ উষ্ণ বোধ করল। ছাতনা পৌঁছতেই বাস প্রায় খালি হয়ে গেল। সাকুল্যে মাত্র 8-10 জন গাড়িতে বসে। আরও 20-25 মিনিট বাদে বাস ছাড়ল। সামনে শুশুনিয়া পাহাড়টা আর নীলবর্ণ নয়, ধূসর, শ্রীহীন। আধ ঘন্টার আগেই বাস পাহাড়ের পাদদেশে গিয়ে থামল। গাড়িতে উঠবে বলে 5-6 জন লোক সেখানে অপেক্ষা করছিল। আরোহীরা নামতেই তারা চটপট বাসে সিট দখল করে নিল। বিলম্ব না করে বাসটা সগর্জনে ছাতনার দিকে ছুটে চলল। ধুলো উড়িয়ে বাসটা চলে যেতেই ওরা দেখল যারা সঙ্গে নেমেছিল তারা সবাই এদিক ওদিক চলে গেছে। ভুজঙ্গ বলল, আর দেরি নয়, বেলা বাড়লেই রোদের তেজ হবে, তাই এখনই উঠতে শুরু করি আমরা। বরং ঘণ্টাখানেক পরে কোথাও বসে জিরিয়ে নেওয়া যাবে। ব্যাগ থেকে সন্তর্পণে নকশাটি বের করে ভুজঙ্গ একবার পরীক্ষা করল। হ্যাঁ, দক্ষিণ প্রান্ত থেকেই পাহাড়ে ওঠা সমীচীন হবে। পূব দিক বরাবর গেলেই একটা সমতল ভূমি দেখা যাবে। একদা এর দক্ষিণ দিকে পাথরের সুদীর্ঘ প্রাকার ছিল। রাজা চন্দ্রবর্মা এখানেই তার গিরিদুর্গ নির্মাণ করেছিলেন। এর পেছনেই সে আমখাদ, যে গিরিগহ্বরে রাজা তাঁর ধনসম্পত্তি লুকিয়ে রেখে সমুদ্রগুপ্তের সঙ্গে সমরে অবতীর্ণ হতে যাত্রা করেন। ধীরে ধীরে পাহাড়ের পাদদেশ থেকে তারা ওপরে উঠতে শুরু করল। কুলকুলু শব্দে একটা ঝর্ণা পাহাড়ের গা বেয়ে নেমে কোথায় যে চৌকিতে অদৃশ্য হয়েছে তা দেখা গেল না। সত্যেন হাত ডুবিয়ে আঁজলা করে সে জল পান করল। ভুজঙ্গ বলল, এই ঝর্ণার জল সুমিষ্ট এবং 12 মাস থাকে, গ্রীষ্মকালেও শুকোয় না। এই জলের উপর ভরসা করেই চন্দ্রবর্মা তার গিরিদুর্গ নির্মাণ করেন। মিনিট 40 বাদে পাহাড়ের গায়ে এক ছায়া ঘেরা স্থানে তারা এসে থামল। ঘাসের ওপর গা এলিয়ে দিয়ে সত্যেন বলল, খুব খিদে পেয়েছে ভুজঙ্গদা, কি এনেছেন চটপট বের করুন তো। কাপড়ের একটা ব্যাগ সত্যেনের দিকে এগিয়ে দিয়ে ভুজঙ্গ বলল, এতে 4 পাউন্ড পাউরুটি, মাখন আর চিনি রয়েছে। এছাড়া গোটাকুড়ি সন্দেশ। 2 দিন পাহাড়ে এই খেয়েই কাটিয়ে দিতে হবে কিন্তু। পাগল নাকি? ভাত না খেয়ে 2-3 দিন থাকা যায়? কেন যাব না? অসুখ বিসুখ করলে অমন কতদিন ভাত বন্ধ, ডাক্তাররা খেতে বারণ করে। সে অন্য কথা, কিন্তু সুস্থ শরীরে উপোস দিলে তো দেহের ক্ষতি হবে ভুজঙ্গদা।
ধুর, এক আধ দিন ভাত না খেলে শরীরে কোনো অনিষ্ট হয় না, উপোস দিলে বরং দেহ সুস্থ থাকে। কাউকে উপোস দিতে হবে না, সঙ্গে করে আমি চাল, ডিম আর আলু সব এনেছি। ভুজঙ্গদা পারমিশন দিলেই রান্না চড়িয়ে দিতে পারি। দি আইডিয়া! এখানেই সুন্দর চড়ুই ভাতি করা যাবে। পাথর সাজিয়ে এক্ষুনি উনুন বানিয়ে দিচ্ছি। ভুজঙ্গর আপত্তি নেই। ডিম সেদ্ধ, আলু ভাতে আর ভাত নির্জন পাহাড়ে মন্দ কি? তবু যা হোক, বুদ্ধি খাটিয়ে প্রলয় চাল, ডিম আর আলু সঙ্গে এনেছে, নইলে ওই শুকনো পাউরুটি চিবিয়ে পড়ে থাকতে হতো। রাত্রিরে ওসব খেয়ে কোনো রকমে চলে, শুধু পাউরুটি দিয়ে মধ্যাহ্নে আহার উপোস ছাড়া আর কি। বাইনোকুলারটা হাতে নিয়ে ভুজঙ্গ একটা বড় পাথরের উপর উঠে দাঁড়ালো। লেন্সে চোখ রেখে অনেক নিচে কি যেন সব লক্ষ্য করছিল। মনে হলো কাচের ফাঁকে বিশেষ কাউকে যেন সে খুঁজছে। আর চোখে সেদিকে তাকিয়ে প্রলয় শুধল, অত খুঁটিয়ে কি দেখছেন ভুজঙ্গদা? তার হাতে বাইনোকুলারটা দিয়ে ভুজঙ্গ বলল, নিচের তাল গাছটার সামনে লক্ষ্য করো, দুটো লোক দাঁড়িয়ে কি ছলা পরামর্শ করছে। কোথায় কোথায়? লেন্সে চোখ রাখতেই সত্যেন দেখতে পেল দুজন মানুষ পাহাড়ের নিচে একটা তাল গাছের সামনে দাঁড়িয়ে আলোচনায় ব্যস্ত। ওদের মধ্যে ঢ্যাঙা লোকটিকে বিহঙ্গবাবু বলেই তার সন্দেহ হলো। প্রলয়ও দেখল, বলল, হ্যাঁ, কৃতান্ত বলেই তো মনে হচ্ছে। জানতাম সে ঠিক পিছু নেবে। গুপ্তধনের লোক কি সহজে ছাড়তে পারে? লোক দুটো কি এরপর আসবে? ভুজঙ্গ একটু চিন্তা করে বলল, কাছে এখন সেই নকল নকশাটা রয়েছে, আপাতত ওটা নিয়ে গুপ্ত গুহার পথ খুঁজে বের করার চেষ্টায় থাকবে। তারপর অবশ্য বিফল হলে আমাদের সন্ধানে হন্যে হয়ে বেড়াবে। কবে ওরা এখানে এসেছে মনে হয়? হয়তো গতকাল বিকেলে কিংবা সন্ধ্যের দিকে, কাছাকাছি কোথাও রাত্রি কাটিয়েছে, বুঝলে? তারপর সকালে এখানে এসে পৌঁছেছে। কৃতান্ত এখন গুপ্তধনের স্বপ্ন দেখছে, তাই না ভুজঙ্গদা? নিশ্চয়ই, নকশাটা হাতিয়ে ওর মনে জোর বেড়ে গেছে অনেক। এখন কৃতান্তেরও এক চিন্তা, গুপ্তধন কেমন করে হস্তগত করবে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে হয়তো ওর একটা মোকাবিলা হবে। কি বলুন ভুজঙ্গদা? মনে হয় ওকে বোকা বানিয়ে আমরা গুপ্তধন ভোগ করব, তাই কি সে কখনো হতে দিতে পারে? কিন্তু গুপ্ত গুহার সন্ধান ও পাবে কেমন করে? নকশাটাই যখন ভুল। হ্যাঁ, ওইটুকুই যা ভরসা। ভুজঙ্গধর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, বলল, গুপ্তধন যে কার ভাগ্যে রয়েছে সেটা একমাত্র ভবিষ্যতই জানে। খাওয়া শেষ হতে প্রায় 1:30 বাজল। ডিম সেদ্ধ, ভাত আর আলু ভাতে নুন মেখে তাই মুখে দিতেই যেন অমৃতের স্বাদ। ভুজঙ্গ তৃপ্তি সহকারে খাচ্ছে। সত্যেন মুচকি হেসে জানালো, কি ভুজঙ্গদা, শুকনো পাউরুটি চিবালে কেমন লাগতো বলুন? বেলা 3টে নাগাদ ওরা আবার পাহাড়ে উঠতে শুরু করলো। নকশায় চোখ বুলিয়ে ভুজঙ্গ পা ফেলছিল, আর ভুল হয়নি। ঘণ্টাখানেক পরে নাতি উচ্চ পাথরের এক প্রাকার গোছের বস্তুর কাছে পৌঁছে গেল তারা। জায়গাটা প্রায় সমতল। ভুজঙ্গ সোৎসাহে বলল, এখানেই ছিল রাজা চন্দ্রবর্মার গিরিদুর্গ। কিন্তু সেই গিরিগহ্বর ভুজঙ্গদা, এখানে চন্দ্রবর্মা তার ধনসম্পত্তি, হিরে জহরত রেখে গিয়েছিলেন। হঠাৎ পশ্চিম দিকে তাকিয়ে ভুজঙ্গ প্রায় চেঁচিয়ে উঠল, ওই তো সেই গুহা, নিশ্চয়ই ওটা গিরিগহ্বর। যুদ্ধে যাবার আগে রাজা যেখানে তার সমস্ত ধনরত্ন লুকিয়ে দিয়ে যান। ছেলে মানুষের মতো এক দৌড়ে ভুজঙ্গধর সেখানে ছুটে গেল। পেছনে সত্যেন আর প্রলয়। সত্যি এক মস্ত গুহা, ভিতরটা অন্ধকার। এখন কি করবে ভুজঙ্গধর, বোধহয় তাই চিন্তা করছিল। পিছন থেকে প্রলয় বলল, বেলা পড়ে এলো ভুজঙ্গদা, এই বেলায় আর গুহার ভিতরে গিয়ে কাজ নেই, বরং কাল সকালে। সত্যেনেরও সেই মত। কতদিনকার পুরনো গুহা, ভেতরে সাপ, খোপ, জন্তু জানোয়ার, ভূত, প্রেত কিংবা যক্ষী থাকতে পারে। আচমকা একটা বিপদ ঘটে যেতে কতক্ষণ। গুহার মুখ যখন আবিষ্কার করা গেছে, তখন কাল সকালে ধীরে সুস্থে ভিতরে ঢুকলেই চলবে।
মুখ তুলে ভুজঙ্গ একবার বেলা দেখল। পাহাড়ের গায়ে দীর্ঘ ছায়া, সূর্য কখন পশ্চিমে হেলে পড়ল তারা কেউ লক্ষ্য করেনি। অন্ধকার না হলেও একটা আবছায়া ধীরে ধীরে ঘনাচ্ছে, আর কিছুক্ষণ পরে সন্ধে হবে। আকাশে তারা ফুটবে। পরিচ্ছন্ন একটা জায়গা বেছে নিয়ে ওরা রাত কাটানোর আয়োজন করল। সন্ধে নামছে। একটা পাতলা চাদর পেতে জিনিসপত্র সত্যেন এক পাশে সাজিয়ে রাখল। সঙ্গে এয়ার পিলো ছিল, তাতে হাওয়া ভরে প্রলয় বালিশ বানিয়ে দিল। সঙ্গে করে ভুজঙ্গ একটা শক্ত কাজ বসানো লণ্ঠন এনেছিল। পোলতের আগুন দিতেই আঁধার ঠেলে ঈষৎ আলোর সৃষ্টি হলো। প্রলয় ভাবছিল কৃতান্তের কথা। নকশাটা যে জাল তা বুঝতে পারলেই যে নতুন করে হামলা শুরু করবে। বলা যায় না, হয়তো অতর্কিতে রাত দুপুরে তাদের ওপর চড়াও হতে পারে। ভুজঙ্গ বলল, অচেনা জায়গা, তাই পালা করে রাত জাগতে হবে। হঠাৎ জন্তু জানোয়ার আসতে পারে। সত্যেনের ভয় করছিল। শুশুনিয়া পাহাড়ে নেকড়ের উপদ্রব আছে। এক একটা চিতা বাঘ কখনো ছিটকে এদিকে চলে আসে। কি প্রয়োজন ছিল এই দুঃসাহসিক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়বার? আর ওই গুহার মধ্যে সঞ্চিত গুপ্তধন এখন রয়েছে কিনা কে জানে। ঠিক হলো রাত 10টা পর্যন্ত তিনজনে জেগে কাটাবে। তারপর পালা করে 2 ঘন্টা প্রত্যেকে পাহারা দেবে। 4টে বাজলেই শয্যা ত্যাগ। তারপর প্রাতঃকৃত্য সেরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সকলে মিলে ওই গুহার ভিতরে প্রবেশ করবে। পাহাড়ের মাথায় খোলা আকাশের নিচে শুধু একটা চাদর বিছিয়ে তারা কোনো দিন শোয়নি। মাথার ওপর তারাগুলি হীরক কুচির মতো জ্বলজ্বল করছে। মাটির উপর শুকনো ঘাসের শক্ত অংশ গায়ে পিঠে কাঁটার মতো বিঁধছে। শুয়ে শুয়ে ভুজঙ্গধর হীরের গল্প বলছিল। অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে ব্রাজিলের মাটিতে এই অত্যাশ্চর্য বস্তুটি একদিন আবিষ্কৃত হলো। তার আগে আফ্রিকা এবং পরে শুধু প্রাচ্য দেশই ছিল এর উৎস। ব্রাজিলে তখন দলে দলে লোক এসেছে সোনার সন্ধানে। সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম। রাত্রে আগুন জ্বালিয়ে ভাগ্যোন্বেষী মানুষেরা তাস খেলত। গণক হিসেবে ব্যবহার করা হতো কয়েকটা চকচকে নুড়ি। এগুলি খনি থেকে নিছক খেয়াল বশে তুলে আনা। বার্নার্ডো দ্য ফন্সিকো লোবো নামে এক ভদ্রলোক সদ্য গোয়া থেকে এসেছেন। চকচকে নুড়িগুলো দেখেই তাঁর সন্দেহ হলো এ পাথর তাঁর খুব চেনা। গোয়ার বন্দর থেকে এমন উজ্জ্বল বস্তু তিনি ইউরোপের বাজারে চালান হতে দেখেছেন। দিনের আলোয় বার্নার্ডো পরিষ্কার বুঝতে পারলেন ওগুলো মহামূল্য হীরে, যার দাম সহস্র সহস্র ডলার। সত্যেন ঘুমিয়ে পড়েছিল। কয়েক মিনিট বাদে ভুজঙ্গর চোখেও নিদ্রা নামল। একটা লাঠি আর টর্চ হাতে নিয়ে প্রলয় পাহারা দিচ্ছিল। রাত 12টা পর্যন্ত তার পালা। তারপর ভুজঙ্গধর জাগবে। সব শেষে সত্যেন। হঠাৎ ভারী পায়ের শব্দে প্রলয় সজাগ হয়ে উঠল। কারা যেন এদিকেই আসছে। পাহাড়ের নিচে খানিকটা জায়গা এবার আলোকিত হয়ে উঠল। প্রলয় খোঁচা দিয়ে সত্যেনকে জাগাতে চেষ্টা করল, কিন্তু সে ঘুমিয়ে অচেতন। লাঠির খোঁচা দিলেও ঘুম ভাঙবে বলে মনে হলো না। প্রলয়ের বেশ ভয় করছিল। তবে কি চন্দ্রবর্মার সৈন্য সামন্তরা গভীর রাত্রে এমনই ভারী পায়ের শব্দ তুলে হেঁটে বেড়ায়? সামনে হঠাৎ একটা মশালের আলো দেখা দিল। প্রায় 20 লোক আসছে। কি ভয়ঙ্কর সব চেহারা! ঝাঁকড়া চুল, মাথায় লাল রঙের কাপড় বাঁধা, হাতে লাঠিসোঁটা, খোলা তলোয়ার। প্রলয় স্পষ্ট বুঝতে পারল এরা ডাকাতের দল। পাহাড়ের এই জায়গাটা এদের গোপন ডেরা। মশালের আলো পড়তেই ওদের একজন প্রলয়কে দেখতে পেল। তখনই তলোয়ার উঁচিয়ে এসে তাড়া করে আসতেই প্রলয় হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। ততক্ষণে ভুজঙ্গ আর সত্যেন উঠে বসেছে। ডাকাতেরা 3-4 জন মিলে তাদের পিছ মোড়া করে বেঁধে ফেলল। প্রলয়ের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু উপায় নেই। ইচ্ছে করলে ডাকাতেরা তাদের কুচি কুচি করে কেটে ফেলতে পারে। গলা ফাটিয়ে চেঁচালেও সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। তাদের এক কোণে ফেলে ডাকাতের দল লুটপাটের মাল নিয়ে বসল। থালা বাসন, সোনার উপর গয়না ছাড়াও নগদ টাকা।
ভাগমাটোয়ারা শেষ হতেই ডাকাতেরা খেতে বসলো। তারপর ঘুম। ক্লান্তিতে যে যেখানে পারলো গড়িয়ে পড়ল। কিছুক্ষণ বাদে তাদের নাক ডাকা শুরু হলো। হাত পা বাঁধা অবস্থায় ভুজঙ্গ, প্রলয় আর সত্যেন তাকিয়ে দেখছিল। তাদের দু চোখের পাতা এক হয়নি। পরদিন বেলা 12টা পর্যন্ত ডাকাতগুলো পড়ে পড়ে ঘুমোলো। তারপর হাই তুলে এক এক করে ওরা উঠে বসল। সর্দার গোছের একজন ডাকাত প্রায় হুঙ্কার দিয়ে কি আদেশ করতেই একজন এগিয়ে এসে তাদের হাত পায়ের বাঁধন খুলে দিল। প্রায় ধাক্কা দিয়ে ঠেলতে ঠেলতে সর্দার ডাকাতটার সামনে এনে হাজির করল। তোরা কে? পিলে চমকানো ডাক শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। ভুজঙ্গধর ভয়ে বলল, আগে আমরা এমনি পাহাড়ে বেড়াতে এসেছি। পাহাড়ে বেরোতে? তাহলে রাত্রির বেলায় এখানে শুয়েছিলি কেন? ভুজঙ্গধর চুপ, মুখে রানি। এক লাফে কাছে এসে সর্দার ওর পেটে একটা মোক্ষম চিমটি কাটল। রাম চিমটি, চোখ ফেটে জল আসে আর কি। কি যন্ত্রণা চিমটির! চামড়া ফেটে যেন রক্ত বেরোবে। কোনো কথা বলার আগেই সর্দার হুকুম করল, এই শোন, এই 3টি ছোড়াকে পাহাড়ের ওপর থেকে নিচে ফেলে দিয়ে আয় তো, এক্ষুনি যা। না সর্দার, আমি বলছি, সব বলছি। একটা ঢোক গিলে সে আসল কথাটা ফাঁস করল। গুপ্তধনের খোঁজে আমরা পাহাড়ে উঠেছি। গুপ্তধন? হ্যাঁ, কি? সর্দার ডাকাতটার চোখ দুটো চকচক করে উঠল। বলল, কোথায় কোথায়? নকশাটা সর্দারের হাতে দিয়ে ভুজঙ্গ বলল, আমার বিশ্বাস গুহার ভিতরে নিশ্চয়ই কোথাও সেই গুপ্তধন আছে। শুনে সর্দার ভারী খুশি, কিন্তু ওর বোধহয় খিদে পেয়েছিল। অন্য ডাকাতদেরও পেট চুঁই করছে। তাই সাগরেদদের মুখের দিকে তাকিয়ে সর্দার রান্না চাপাতে নির্দেশ দিল। সত্যেন বলল, খাবার শেষ হতেই বেলা গড়িয়ে যাবে, তাহলে আর আজ নয়, কাল খুব ভোরে গুপ্তধনের খোঁজে গুহায় ঢুকলেই হবে। সত্যেনের কথাই ঠিক। রান্না শেষ হতেই বেলা 4টে বাজল। ইতিমধ্যে প্রলয় ডাকাতদের সঙ্গে রান্নার কাজে হাত লাগিয়ে দিয়েছে। ভুজঙ্গর এসব অভ্যেস নেই। নকশাটা হাতছাড়া হওয়ার পর থেকেই সে কেমন মন মরা। কপালে এই লেখা আছে জানলে সে কখনো রাত্রিটা এখানে কাটায়। এক ফাঁকে সত্যেন তার কানে কানে বলে গেল, এ তো মন্দের ভালো, শ্যাংদোলা করে নিচে ছুঁড়ে দিলে পাথরের ধাক্কায় হাড় কখন আস্ত থাকতো। সন্ধ্যের পর সবাই মিলে গোল হয়ে খেতে বসল। দুজন ডাকাতের সঙ্গে সত্যেন আর প্রলয় পরিবেশন করছিল। একটা পেতলের জগে জল ভরে প্রলয় সকলকে দিচ্ছিল। সেই জল পান করে ডাকাতেরা পরিতৃপ্তির ঢেকুর তুলল। খাওয়া শেষ হতেই সকলে টান টান হয়ে শুয়ে পড়ল। আধ ঘন্টা না যেতেই ডাকাতদের নাসিকা গর্জন শুরু হয়ে গেল। শুধু একজন পাহারা দিচ্ছিল, কিন্তু খানিক বাদে সে বেচারিও ঢুলতে শুরু করল। একটা পাথরের ওপর মাথা রাখতেই 2 চোখ ঘুমে জড়িয়ে গেল। আলো ফুটতেই প্রলয় হাত ধরে সত্যেন আর ভুজঙ্গধরকে টেনে তুলল। বলল, আর এক মুহূর্তও নয়, এই পালাবার সময়। কিন্তু ডাকাতেরা যদি জেগে ওঠে? ডাকাতদের ঘুম ভাঙতে এখনো মোটামুটি 4-5 ঘন্টা বাকি। তুমি সেটা কেমন করে জানলে? জানি, জলের মধ্যে ঘুমের বড়ি গুলে সেই জল কাল রাত্রে ওদের গিলিয়ে দিয়েছি। তাইতেই এমন গাঢ় ঘুম, যেন অচৈতন্য। ঘুমের বড়ি পেলে কোথায়? এনেছিলাম সঙ্গে, পুরো 1 শিশি। মামার চেম্বারে আলমারিতে ছিল। কেন জানি না মনে হলো যে হয়তো কাজে লেগে যাবে। নিঃশব্দে এগিয়ে সর্দার ডাকাতের কোমর থেকে গুপ্তধনের সেই নকশাটা সে টেনে বের করল। বলল, চটপট গুহার ভেতরটা একবার ঘুরে আসলে হয়। বেলা হওয়ার আগেই আমাদের এখান থেকে পালাতে হবে। গুহার ভিতরে জমাট অন্ধকার।
টর্চের আলো ফেলে ওরা সন্তর্পণে হাঁটছিল। পায়ের শব্দে 8-10টা চামচিকে তাদের মাথা কানের পাশ দিয়ে দ্রুত উড়ে গেল। কয়েক পা হাঁটতেই একটা ছোট কুঠুরি গোছের চোখে পড়ল। টর্চের আলো ফেলতে ভেতরে অনেক কিছু রয়েছে মনে হলো। কাছে গিয়ে প্রলয় 2-1টা জিনিস টেনে তুলল। পিতলের হাঁড়ি, কাঁসার থালা, একটা কাঠের বাক্সে বহু সোনার অলংকার রয়েছে। সত্যেন বলল, এই গুপ্তধন নাকি? না, দাঁতে দাঁত চেপে প্রলয় জবাব দিল, এগুলো ডাকাতির মাল। পাচার করবার আগে ওরা এখানেই লুকিয়ে রেখেছে। বাইরে কোথায় যেন বাঁশি বেজে উঠল। একবার নয়, তীক্ষ্ণ স্বরে অন্তত 3-4 বার। ঈষৎ চিন্তিত মুখে প্রলয় বলল, গোয়া থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। মনে হচ্ছে একটা অঘটন ঘটেছে। দ্রুত পায়ে বাইরে আসতেই আবার সেই বংশীধ্বনি শোনা গেল। সম্ভবত পাহাড়ের নিচ থেকে কেউ বাজাচ্ছে। চটপট একটা মস্ত পাথরের ওপর উঠে সত্যেন দেখতে চেষ্টা করল। পরক্ষণেই তার মুখ দিয়ে অস্ফুটে বেরোলো, পুলিশ, পুলিশ! কোথায় পুলিশ? পাহাড়ের নিচে অন্তত 50-60 জন। ওদের হাতে রাইফেল। সমস্ত পাহাড়টা ঘিরে ফেলেছে। প্রলয় লক্ষ্য করল শুধু পুলিশ নয়, 4-5খানা ভ্যান, গোটা 3 জিপ গাড়িও দাঁড়িয়ে রয়েছে। সত্যেন বেশ ঘাবড়ে গেছে মনে হলো। বলল, হে, পুলিশ যদি আমাদের অ্যারেস্ট করে? আমাদের কেন অ্যারেস্ট করবে? পুলিশ এসেছে ডাকাতদের দলকে ধরতে। বরং আমরা ওদের সাহায্য করতে পারি। একটু চিন্তা করে ভুজঙ্গ বলল, সে কথা ঠিক, কিন্তু আমি ভাবছি হঠাৎ পুলিশ যদি ফায়ারিং শুরু করে দেয়। ডাকাতরা পালাতে চেষ্টা করলে কিংবা আত্মরক্ষার জন্য পুলিশ নিশ্চয় গুলি চালাতে পারে। প্রলয় স্বীকার করল। কয়েক মুহূর্ত পরে বলল, তবে তার আগেই পুলিশের সঙ্গে আমাদের একবার একটা যোগাযোগ স্থাপন করতে হবে। সেটা কেমন করে সম্ভব? আমরা পাহাড়ের ওপারে আর ওরা এখনো পাহাড়ের নিচে আছে। ভুজঙ্গ একটা বুদ্ধি বাতলে দিল। বলল, ঠিরি ডগায় পতাকার মতো একটা সাদা কাপড় উড়িয়ে চলো আমরা ধীরে ধীরে নিচে নেমে যাই। চলো। সাদা পতাকা মানে তো সন্ধি, তাই না? ঠিক তাই। আমরা আত্মসমর্পণ করতে চাই, জানলে পুলিশ মিছিমিছি আর গুলি চালাবে না। সেই মুহূর্তে হঠাৎ গুড়ুম করে একটা গুলির শব্দ শোনা গেল। প্রায় সঙ্গে সঙ্গে এক মানুষের কাতর আর্তনাদ। ভুজঙ্গ বলল, এই গলাটা যেন চেনা চেনা মনে হলো। প্রলয় আর এক মুহূর্ত দেরি করল না। লাঠি ডগায় একটা কাপড় জড়িয়ে তাড়াতাড়ি নামতে লাগলো। তার পিছনে 2 হাত উপরে তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে ভুজঙ্গ আর সত্যেন বেশি দূর নামতে হয়নি। মিনিট 10 বাদেই 7-8 জন পুলিশের একটি দলের সঙ্গে পাহাড়ি পথের বাঁকে মুখোমুখি দেখা। সম্ভবত ডাকাতের খোঁজে পাদদেশ থেকে তারা উপরে উঠছিল। দলনেতা কোনো প্রশ্ন করার আগেই প্রলয় এক নিঃশ্বাসে বলে ফেলল, ডাকাতের দল কোথায় আছে আমরা জানি। কথাটা প্রথমে ওদের বিশ্বাস হয়নি। দলের লিডার একজন দারোগা। সে জিজ্ঞাসা করল, তোমরা কেমন করে জানলে? খাবার জলের সঙ্গে স্লিপিং পিল মিশিয়ে আমরাই তো ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি। বায়সের মতো সন্দিগ্ধ চোখে পুলিশের দারোগা তাদের মুখের ওপর দৃষ্টি বুলল। তারপর কথাটা যাচাই করে নেবার জন্য শুধু বলল, বেশ তো, এই ডাকাতের দল কোথায় ঘুমিয়েছে রয়েছে, দেখাবে চলো। পকেট থেকে হুইসেল বের করে দারোগা ফের ফুঁ দিল। মিনিট 3-4 পরেই আরও অন্তত 10 জন পুলিশ তাদের সঙ্গে যোগ দিল। সমস্ত দলটি প্রলয়, সত্যেন আর ভুজঙ্গকে সঙ্গে নিয়ে নিঃশব্দে পাহাড়ে উঠতে লাগলো। এত বাঁশির শব্দ, তারপরে একটা গুলির আওয়াজ, তবু ডাকাতদের কারো ঘুম ভাঙেনি। তখনও তারা বেহুঁশ, নিদ্রায় অচৈতন্য। রাইফেলের বাঁটের খোঁচা দিতেই এক ডাকাত চোখ মেলে তাকালো, কিন্তু সামনে অতগুলি পুলিশকে একসঙ্গে দেখে তার মুখে আর বাক্য ছড়ল না। দারোগার আদেশ মতো কনস্টেবলরা প্রায় ঘুমন্ত ডাকাতদের হাত কড়ি পরিয়ে দিল। পাহাড়ের নিচে একটা জিপ গাড়িতে পুলিশ সুপার স্বয়ং বসে। এত বড় একটা ডাকাতের দল এত সহজে ধরা পড়ল বলে তিনি বেজায় খুশি। সব শুনে প্রলয়ের পিঠ চাপড়ে বললেন, তুমি তো দারুণ বুদ্ধিমান ছেলে।
খাবার জলের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে ডাকাতের দলটিকে বেহুঁশ করে দিব্যি পালিয়ে যাচ্ছিলে। পালাবো কেন? আমরা তো পাহাড়ে উঠেছিলাম গুপ্তধনের খোঁজে। ডাকাতদের হাতে ধরা পড়ে সব প্ল্যান ভেস্তে গেল। তবু ভোরবেলা গুহার ভিতরে গুপ্তধনের খোঁজে ঢুকেছিলাম, কিন্তু পুলিশের বাঁশি শুনে চটপট বেরিয়ে আসতে হলো। গুহার ভিতরে গুপ্তধন আছে, এ খবর কে দিল তোমাদের? গুপ্তধনের ব্যাপারটা সব উনি জানেন। ওই শুশুনিয়া পাহাড়ে একসময় রাজা চন্দ্রবর্মার গিরিদুর্গ ছিল। সমুদ্রগুপ্তের সঙ্গে যুদ্ধ যাওয়ার আগে তিনি তার সমস্ত ধনরত্ন এক গুপ্ত গহ্বরে লুকিয়ে রেখে যান। গুপ্তধন মানে 1000 হিরে, 500 মুক্ত হার আর অগন্তি স্বর্ণালংকার। পুলিশ সুপার তীক্ষ্ণ দৃষ্টিতে ভুজঙ্গের মুখের দিকে তাকিয়েছিলেন। কয়েক সেকেন্ড পরে জিজ্ঞেস করলেন, আপনার নামটা কি বলুন তো? উনি হলেন ভুজঙ্গদা। পুরো নাম শ্রী ভুজঙ্গধর সেন, বেনারস হিন্দু ইউনিভার্সিটির রিসার্চ স্কলার। এই তো দুদিন আগে আসানসোল থেকে বাঁকুড়াতে এসেছেন। ক্রিশ্চিয়ান কলেজের গেটের সামনে হঠাৎ আমার সঙ্গে দেখা। পরিচয় শুনে পুলিশ সুপার ভ্রু কুঁচকে এক মুহূর্ত কি যেন ভাবলেন। তারপর রীতিমতো আপ্যায়নের সুরে বললেন, তাই নাকি ভুজঙ্গবাবু? আরে মশাই, তাহলে আপনি তো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, ডাকাতের দলকে ধরার খানিক আগে একটা গুলির শব্দ শুনলাম। মনে হলো যেন কেউ আর্তনাদ করে উঠল। ও একটা বাজে লোক। সিপাহীরা প্রথমে ডাকাত বলে সন্দেহ করেছিল, যথারীতি ওকে চ্যালেঞ্জ জানায়, কিন্তু লোকটা না দাঁড়িয়ে পাহাড়ি রাস্তায় পালাবার চেষ্টা করে। একজন কনস্টেবল তখন গুলি চালায়, সেটা ওর পায়ে লাগে। লোকটা গেল কোথায়? একটা গাড়িতে তুলে ওকে গোবিন্দনগরের হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। গুলিটা বের করে দিলেই সেরে উঠবে। ওর কি নাম জানেন? কোথায় বাড়ি? জামুরিয়ার কাছে কোনো কলিয়ারিতে থাকে বলছিল, নাম কৃতান্ত। লোকটা সেই আসানসোল স্টেশন থেকে ভুজঙ্গদাকে ফলো করে আসছে। উদয়ন লজে হঠাৎ ভুজঙ্গদার ঘরে ঢুকে বিহঙ্গ বাবু নামে একজনের খোঁজ করছিল। তারপর গুপ্তধন হাতিয়ে নেবার উদ্দেশ্যে শুশুনিয়া পাহাড় পর্যন্ত ধাওয়া করেছে। এত লোক যার, ফলভোগ তাকে করতেই হবে। তোমরা এই জিপ গাড়িতে ওঠো, একসঙ্গে বাঁকুড়া ফেরা যাবে। আমরা তো এখন ফিরবো না, গুপ্তধনের সন্ধান তো বাকি রয়ে গেল। গুপ্তধন? আমার স্থির বিশ্বাস ওই গুহার ভিতরে এক গুপ্ত গহ্বরে রাজা চন্দ্রবর্মার অগাধ ধনসম্পদ লুকানো আছে। বেশ, তো দুদিন বাদে পুলিশের গাড়ি ফের আপনাদের এখানে পৌঁছে দিয়ে যাবে। কিন্তু এত বড় একটা ডাকাতের দল ধরা পড়ল, তার সব কৃতিত্ব নিশ্চয়ই তোমাদের। বাঁকুড়ার গণ্যমান্য লোক, সাংবাদিক আরও সকলে তোমাদের যে একবার দেখানোর ইচ্ছে করছে। 1 ঘন্টার আগেই জিপটা পুলিশ সুপারের বাংলোতে ঢুকলো। ড্রয়িং রুমে তাদের বসিয়ে সুপার বাড়ির ভেতরে গিয়ে কি যেন কথাবার্তা বলে এলেন। তারপরই এসে গেল জলখাবার, ফুলকো লুচি, বেগুন ভাজা, ডাবল ডিমের অমলেট। সকাল থেকে পেট চুঁই চুঁই। প্রলয় আর সত্যেন গৌগ্রাসে সমস্ত খাবার নিঃশেষ করল। হাত ফসকে 1000টা হিরে তো আর পালিয়ে যাচ্ছে না। দুদিন বাদেই পুলিশের গাড়ি যখন পাহাড়ে পৌঁছে দিচ্ছে। মিটিং শেষ হবার পরও সুপার কিন্তু তাদের ছাড়লেন না। ড্রয়িং রুমে বসিয়ে নানা রকম গল্পগুজব শুরু করলেন। সত্যেন বলল, আমরা বাড়ি যাই। গতকাল ভোরবেলা বেরিয়েছি। মা নিশ্চয়ই খুব চিন্তা করছে। তার জন্য ভাবনা কিসের? ভাদুলে তোমাদের দুজনের বাড়িতে এক্ষুনি লোক পাঠিয়ে দিচ্ছি, মা বাবা খবর পেয়ে যাবেন। আরও 1.5 ঘন্টা বসে কাটল। প্রতিটি মুহূর্ত এখন ক্লান্তিকর। ওঠার জন্য 2 বন্ধু উসখুস করছিল। এমন সময় বাইরে যেন একটা গাড়ি এসে থামল। কয়েক সেকেন্ডের মধ্যেই এক ভদ্রলোক এবং তাঁর স্ত্রী এসে ঘরে ঢুকলেন। ঈষৎ হেসে সুপার বললেন, আসুন, বসুন। আপনি নিশ্চয়ই আসানসোলের? আগে হ্যাঁ, 1 ঘন্টা আগে আপনার ওয়্যারলেস মেসেজ পেয়ে থানা থেকে খবর দিল। স্বামী স্ত্রীর তক্ষুনি গাড়িতে বেরিয়ে পড়েছি। ভদ্রমহিলা কিন্তু বসলেন না।
দুপা এগিয়ে হঠাৎ ভুজঙ্গধরকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। সত্যেন অবাক, বুদ্ধিমান প্রলয় হতবাক। ইঙ্গিতে সুপার তাদের দুজনকে পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন। গতদিনের পত্রিকার একটা বিজ্ঞাপনের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওরে দেখো, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে। দুজনেই কাগজের পাতায় হুমড়ি খেয়ে পড়ল। আশ্চর্য, বিজ্ঞাপনটার এক কোণে ভুজঙ্গদার ছবি, পাশে লেখা, শ্রী ভুজঙ্গধর সেন নামে এই যুবক গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ। বয়স 27, উচ্চতা 5.5 ফুট, কপালের বাঁ দিক একটা ছোট্ট কাটা দাগ। বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে গবেষণা করার সময় তার হঠাৎ মস্তিষ্ক বিকৃতি ঘটে। মাঝে মাঝে সেই উপসর্গ দেখা দিলে ইতিহাসের রাজরাজরাদের কল্পিত গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ে। খোঁজ দিলে চিরকৃতজ্ঞ থাকব। ইতি হরিচরণ সেন, আপকার গার্ডেন্স, আসানসোল। ধুর, আমার কিন্তু সন্দেহ হয়েছিল। কথা শেষ হলেই ভুজঙ্গদা এমন ফিক করে হাসে যার কোনো মানেই হয় না। ড্রয়িং রুম থেকে বেরিয়ে হরিচরণ বাবু বললেন, ছেলেটা এমএতে গোল্ড মেডেলিস্ট, বেনারসে ইতিহাস নিয়ে রিসার্চ করছিল। হঠাৎ এক রাত্রিরে ঘুম থেকে উঠে বই খাতায় ঘটি ঘটি জল ঢালতে শুরু করলো। বন্ধুরা বাধা দিতেই বলল, খুব গরম হয়ে গেছে বুঝলি, ঠান্ডা করতে হবে। এরকম উপসর্গ আগে কখনো হয়েছে? হ্যাঁ, এই তো সেবার জামুরিয়া কোলোয়ারিতে এক ভদ্রলোকের বাড়িতে রাত কাটিয়েছিল, আবার শেষ রাত্রিরে সেখান থেকে পালিয়ে যায়। চিকিৎসা করলে সুস্থ হন? হ্যাঁ, দিন 15 বাড়িতে থাকলেই স্বাভাবিক। মাথা ঠিক হলেই সব ভুলে যায়, তখন আর গুপ্তধনের কথা টথা একবারও বলে না। আধ ঘন্টার মধ্যেই ওরা উঠলেন। পিছনের সিটে ভুজঙ্গদা তার মায়ের পাশে বসে। প্রলয় আর সত্যেন কাছে যেতেই বলল, এবার প্ল্যানটা ভেস্তে গেল বুঝলে, বাট নেভার মাইন্ড, আমি আবার আসছি। চোখ দুটি প্রায় বুজে ফের বলল, চন্দ্রবর্মার গুপ্তধন নয়, এবার আমরা যাব গৌড়ে, পাল যুগের শ্রেষ্ঠ রাজা ধর্মপালের সঞ্চিত সম্পদ উদ্ধার করতে। কথা শেষ করেই ভুজঙ্গধর কেমন অর্থহীন হাসল, গাড়ি ছাড়ল। প্রলয় আর সত্যেন দুজনেই দাঁড়িয়ে। বেচারা। প্রলয়েরও খুব কষ্ট হচ্ছিল। সোনার মেডেল পাওয়া ছেলে কোথা দিয়ে কি যে হয়ে গেল। নইলে ভুজঙ্গদার মতো অমন ব্রিলিয়ান্ট ছাত্র জীবনে আরও কত কৃতি হতে পারত। শুনলেন চন্দ্রবর্মার গুপ্তধনের অন্তিম পর্ব। গল্প পাঠে অরূপ কুমার দেব, প্রলয়ের চরিত্রে অচ্যুতা সাহা, সত্যেনের চরিত্রে শুভম মিত্র, ম্যানেজার রাহুল অধিকারী, রিক্সাওয়ালা চাকর ও ভুজঙ্গধরের চরিত্রে শুভজিৎ ভট্টাচার্য, এক ভদ্রলোক একটি লোক ও দারোগার চরিত্রে অরূপ কুমার দেব, সর্দার রামানুজন অচ্যুতা সাহা, পুলিশ সুপার প্রফেসর হার্ডির চরিত্রে সৌমদিত্য রায়, হরিচরণের চরিত্রে রাহুল অধিকারী, গ্রাফিক্স ও পোস্টার এডিটিং পৌলমী চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে নীলাভ চ্যাটার্জি ও মধুরিপা ঘোষ, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। আরও এইরকম গল্প শুনতে নিচের রেড বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। আজ তবে এইটুকু থাক, আগামী দিনে আবারও আমরা আপনাদের সামনে হাজির হব গল্পের সম্ভার নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।